তুমি কি ক্লাস 6 এর ছাত্র? তুমি কি থার্ড সামেটিভ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছো? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসে পড়েছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 6 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার যে মান সেটা কিন্তু থাকবে 70 মার্কস এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু 9 নম্বর লেসন থেকে 12 নম্বর লেসন অবধি কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু রয়েছে। তাহলে বাকি যে সমস্ত লেসনগুলি রয়েছে অর্থাৎ 1 থেকে 8 অবধি, সেখান থেকে তাহলে কিছু কি আসবে না? দেখো, সেখান থেকে কিন্তু শুধুমাত্র গ্রামাটিক্যাল প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বাদ বাকি টেক্সচুয়াল কিন্তু কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তাই গ্রামারের পোর্শনটা তোমরা কিন্তু চাইলে একটু বা 2-1 কিন্তু দেখে রাখতে পারো, যাতে পরীক্ষায় কিন্তু কোনো সমস্যা না হয়। আর তোমাদেরকে আমি কথা দিচ্ছি, যদি তোমরা আমার এই ভিডিওগুলি, অর্থাৎ দেখো একটা ভিডিও দেখলে কিন্তু হবে না, অর্থাৎ তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের জন্য যে সমস্ত ভিডিওগুলি আমি দিতে থাকবো, সেগুলো তোমরা কিন্তু 1 বার বা 2 বার দেখলেই কিন্তু একদম 100% কমন থাকবে, যে তোমরা 100% পরীক্ষা একদম কমন পাচ্ছ। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, একের দাগে খেয়াল করো, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, টেক্সচুয়াল যে তোমরা লেসনগুলি পড়েছো সেখান থেকে, অর্থাৎ 9 থেকে যে 12 নম্বর লেসন, তার মধ্যে কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষা কিন্তু এভাবে কিন্তু দেওয়া থাকবে। তাহলে 9 থেকে 12 নম্বর লেসন কিন্তু টেক্সট কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দরভাবে পড়তে হবে। দেখো, এটা কিন্তু রিভ ভ্যান যে উইঙ্কেল তোমাদের যে টেক্সট রয়েছে, লেসন রয়েছে, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। যেহেতু তোমরা টেক্সটে অলরেডি পড়েছো, তাই কিন্তু তোমার পড়ে কিন্তু টাইম নষ্ট করছি না, সরাসরি একদম প্রশ্নোত্তর পর্বে আমি হাজির হচ্ছি। দেখো, বলছে হাউ ওয়াজ রিভ ভ্যান উইঙ্কেল অ্যাজ আ পার্সন। দেখো, ব্যক্তি হিসেবে রিভ ভ্যান উইঙ্কেল কেমন ছিলেন? ঠিক আছে, কি বলছে? রিভ ভ্যান উইঙ্কেল ওয়াজ আ সিম্পল মানে কি? সাদামাটা, সরল, গুড নেচার। দেখো, তার স্বভাবটা কিন্তু খুব ভালো ছিল। অ্যান্ড হেল্পফুল ফেলো, এবং কি সাহায্যকারী একজন মানুষ। দেখো, হু লাভড হেল্পিং চিলড্রেন অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস। দেখো, যে কিনা বাচ্চাদেরকে সাহায্য করতে খুব পছন্দ করত এবং বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করতে ভালোবাসত। দো হি ওয়াজ সামহাট লেজি অ্যাবাউট হিজ ওন ফার্ম। দেখো, যদিও তার ফার্ম সম্পর্কে সে কিন্তু একটু অলস ছিল। ঠিক আছে, ফার্ম কথার অর্থ হচ্ছে খামার বাড়ি। ওকে, দেখো নেক্সট 2 নম্বরে দেখো, হাউ ডিড রিভ অ্যাসিস্ট দ্য ভিলেজ চিলড্রেন। দেখো, গ্রামের বাচ্চাদেরকে রিভ কেমনভাবে সাহায্য করেছিলেন? দেখো, অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। ঠিক আছে, দেখো হি বলতে কি রিভ। দেখো, রিভ হেল্পড দ্য চিলড্রেন উইথ দেয়ার স্পোর্টস, মেড দেয়ার প্লেথিংস, টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেল অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। তাই দেখো, এর জায়গাতে আমরা রিভ বসিয়ে নেব। ঠিক আছে, রিভ হেল্প দ্য চিলড্রেন। দেখো, বাচ্চাদেরকে কিন্তু সাহায্য করতো। কিসে সাহায্য করতো? উইথ দেয়ার স্পোর্টস, খেলায় সাহায্য করতো। মেড দেয়ার প্লেথিংস, তাদের খেলার জিনিসপত্র বা সাজ সরঞ্জাম তৈরি করে সাহায্য করতো। টট দেম টু ফ্লাই কাইটস, কেমনভাবে ঘুড়ি ওড়াতে হবে সেই শিক্ষা দান করে তাদের সাহায্য করতো। এবং কিভাবে মার্বেল শ্যুট করতে হবে, অর্থাৎ মার্বেলের টিপ্পি খেলা হয়, বাচ্চারা খেলে, সেই খেলাতে সাহায্য করতো এবং তাদেরকে গল্প বলেও কিন্তু সাহায্য করতো। নেক্সট 3 নম্বর দেখো, হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ রিভস ওন ফার্ম। দেখো, একটু আগে বললাম ফার্ম কথা অর্থ হচ্ছে খামার বাড়ি। রিভের যে নিজস্ব খামার বাড়ির অবস্থা কেমন ছিল? দেখো কি বলছে, রিভস ফার্ম ওয়াজ ইন পোর কন্ডিশন। এর জায়গায় আমি রিভ লিখে নেব। কি বলছে? রিভের যে ফার্মের কন্ডিশন কিন্তু খুবই খারাপ ছিল, পোর ছিল। হিজ ফেন্সেস ফেল টু পিসেস। দেখো, বেড়াগুলি খসে খসে পড়ছিল। হিজ কাউজ স্ট্রেড। কি বলছে? গরুরা কিন্তু পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। অ্যান্ড উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস। দেখো, তার যে খামার, সেই খামারে কিন্তু আগাছা জন্মেছিল। কি বলছে? বিকজ হি কুড নট কিপ হিজ ফার্ম ইন অর্ডার। দেখো, তার যে খামার বাড়ি, সেই খামার বাড়িটাকে সে দেখো নিয়ন্ত্রণ করতে পারছিল না। ঠিক আছে, নেক্সট দেখো, হাউ ডিড রিভ পাস দ্য লং সামার ডেজ। দেখো, কেমন করে রিভ যে গ্রীষ্মের যে দীর্ঘ দিনগুলি অতিবাহিত করেছিল। দেখো, রিভ স্যাট অ্যান্ড টকড উইথ হিজ ফ্রেন্ডস এনজয়িং দ্য সামার ডেজ। দেখো, রিভ কিন্তু বসে বসে বন্ধুদের সঙ্গে কথা বলে বলে গ্রীষ্মের দিনগুলিকে কিন্তু এনজয় করেছিল, উপভোগ করেছিল। ঠিক আছে, নেক্সট 5 নম্বরে দেখো, হোয়াট ডিড হিজ ওয়াইফ কমপ্লেন। দেখো, কি বলছে? তার স্ত্রী কি অভিযোগ করেছিল? হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট রিভ ওয়াজ আইডল অ্যান্ড ডিড নট টেক কেয়ার অফ হিজ ফার্ম
অ্যান্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ লেজি হ্যাবিটস। দেখো রিপের স্ত্রী অভিযোগ করেছিল কি না, তো রিপ হচ্ছে একজন অলস মানুষ এবং সে কিন্তু তার খামার বাড়ির কোনো যত্ন নেয় না, ঠিক আছে, এবং তার বন্ধুর আগে করে তাকে তার যে লেজিনেসটা, সেই লেজিনেস যে লেজি হ্যাবিট অর্থাৎ অলস অভ্যেস, সেটাকে কিন্তু আরও উৎসাহ দেয়, ঠিক আছে। এই অভিযোগ কিন্তু রিপের স্ত্রী কিন্তু করেছিলেন। দেখো বিতে কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সট আমরা পড়েছি সেখান থেকে তথ্য নিয়ে কিন্তু এই যে ব্ল্যাঙ্কস পোর্শন রয়েছে বা শূন্যস্থান রয়েছে সেগুলি কিন্তু ফিল আপ করতে হবে। রিপস কি বলছে, গুড ফ্রেন্ড ওয়াজ কে না, তো নিকোলাস ভেদার। কে সে না, তো দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন। দেখো গ্রামের যে সরাইখানা, দেখো ইন কথার অর্থ হচ্ছে সরাইখানা, ঠিক আছে, যেখানে খাবার দাবার পাওয়া যায়। দেখো সেই সরাইখানার মালিক হচ্ছে নিকোলাস ভেদার, সেই হচ্ছে রিপের খুব ভালো বন্ধু। রিপস অনলি ফলোয়ার কি বলছে ওয়াজ, দেখো রিপের যে মানে একমাত্র যে অনুগমনকারী বা অনুসরণকারী সে কে ছিল, রিপের কুকুর যার নাম হচ্ছে উলফ। দেখো রিপস ফ্রেন্ডস এনকারেজড, রিপের বন্ধুরা এনকারেজ করেছিল কি হিজ আইডল হ্যাবিট, তার অলস অভ্যেসকে কিন্তু এনকারেজ করেছিল। দেখো রিপস ভিলেজ ওয়াজ অ্যামাং কি বলছে দ্য কাটস্কিল মাউন্টেন্স, দেখো কাটস্কিল মাউন্টেনের মধ্যে কিন্তু রিপের কিন্তু গ্রাম ছিল। দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। হেল্প মানে হেল্পের দেখো কি বলছে, হেল্পড থেকে জেলাস, এটা অপোজিট শব্দ রয়েছে। দেখো মুভড অ্যাওয়ে এমলেসলি চিটেড, ওকে। দেখো নেক্সট কি রয়েছে, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। দেখো এটা কিন্তু কবিতার লাইন, ঠিক আছে, তোমাদের এটা কবিতাতে রয়েছে, অর্থাৎ টেক্সট বই থেকে নেওয়া হয়েছে কবিতার লাইনগুলি পড়ে কিন্তু আমাদের এর সাপেক্ষে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা কিন্তু করব। চলো দেখে নিই। দ্য ব্লাইন্ড বয় মেক্স বোথ ডে অ্যান্ড নাইট। দেখো ওই দৃষ্টিহীন ছেলেটি দিন এবং রাত্রি কিন্তু নিজেই তৈরি করে, ঠিক আছে। হোয়েনেভার দ্য ব্লাইন্ড বয় রিমেন্স অ্যাওয়েক কি বলছে, ইট ইজ হিজ ডে। যখন জেগে থাকে ওই দৃষ্টিহীন ছেলেটি তখন দিন হয়, যখন ঘুমোয় তখনই রাত। পিপুল ফিল সরি ফর দ্য ব্লাইন্ড বয়েজ কি বলছে, এত লস অফ সাইট। দেখো সে কি চোখে দেখতে পায় না, এই কারণে কিন্তু মানুষজন একটু দুঃখিত বোধ করে। দেখো বিতে চলো আমরা দেখে নেব, এই কবিতা থেকে কিছু প্রশ্ন রয়েছে সেগুলি আমরা এক এক করে নেব। হাউ ডাজ দ্য ব্লাইন্ড বয় মেক হিজ ডে। দেখো ওই দৃষ্টিহীন ছেলেটি তার দিন কিভাবে তৈরি করে। দ্য ব্লাইন্ড বয় মেক্স হিজ ডে বাই সিঙ্গিং অ্যান্ড এনজয়িং হিমসেলফ whether he is sleeping or playing and feels as if it were always day when he is with himself. দেখো ওই দৃষ্টিহীন ছেলেটি দিন করে এবং কিভাবে করে না, তো বাই সিঙ্গিং অ্যান্ড এনজয়িং হিমসেলফ। দেখো নিজেই গান করে এবং সেই গানটাকে কিন্তু উপভোগ করতে করতে, দেখো whether he is sleeping or playing, সে ঘুমোচ্ছে না খেলছে, ঠিক আছে, অ্যান্ড ফিলস অ্যাজ ইফ ইট ওয়্যার অলওয়েজ ডে, এবং নিজে মানে চিন্তা করে সবসময় যে দিন, ঠিক আছে। হোয়েন হি ইজ উইথ হিমসেলফ, সে যখন নিজের সঙ্গে থাকে, অর্থাৎ সে যখন জেগে থাকে তখন কিন্তু দিন, ঠিক আছে, যখন গান করে নিজে সেই গানটাকে উপভোগ করে, ওকে। এইভাবেই কিন্তু সে দিন নিজে তৈরি করে। দেখো হোয়াই ডাজ হি বেয়ার উইথ পেশেন্স, কি বলছে, সে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহ্য কেন করে। দেখো হি বেয়ার্স উইথ পেশেন্স, দেখো বেয়ার মানে কি সহ্য করা, আর পেশেন্স মানে ধৈর্যের সঙ্গে সে সহ্য করছে কেন, কারণ হি ডাজন্ট এক্সপিরিয়েন্স দ্য লস অফ এনিথিং হি ক্যান নট হ্যাভ। দেখো কি বলছে, সে কিন্তু কখনো এই উপলব্ধি করেনি যে কোনো কিছু হারিয়ে গেছে, লস হয়েছে। দেখো হি ক্যান নট হ্যাভ, তার কিন্তু সেই জিনিসটা নেই। অ্যান্ড হি রিমেন্স চেয়ারফুল ডেসপাইট হিয়ারিং আদার্স মান হিজ মিসফরচুন। দেখো সে যখন অন্য কোনো ব্যক্তিকে শোনে তার যে দুঃখ কষ্ট মিসফরচুন, ঠিক আছে, অর্থাৎ দুর্ভাগ্যের কথা, তখনও কিন্তু সেই বালকটি কিন্তু অত্যন্ত খুশি থাকে, চেয়ারফুল থাকে, আনন্দিত থাকে, ঠিক আছে। কেন, তার কিন্তু হারাবার কিছুই নেই, ওকে। হোয়াট ডাজ হি প্রে ফর, দেখো কোন জিনিসের জন্য সে প্রার্থনা করে। হি প্রেজ ফর দ্য অ্যাবিলিটি টু রিমেইন চেয়ারফুল। দেখো সেই হাসি খুশি থাকার জন্য প্রার্থনা করে, প্রে করে। অ্যান্ড নট টু লেট হোয়াট হি ক্যান নট হ্যাভ such sight destroy his happiness of mind। দেখো এই জিনিসটা, অর্থাৎ তার যে দৃষ্টিশক্তি নেই, এই যে জিনিসটা তার জন্য এই খুশিকে ডেস্ট্রয় না করতে পারে, এটা কিন্তু সে কিন্তু প্রে করে, ওকে। নেক্সট দেখো হোয়াই ডাজ হি কল হিমসেলফ পোর, সে নিজেকে গরিব কেন বলে।
দেখো হি কলস হিমসেলফ পোর, সে নিজেকে গরিব বলে কেন? বিকজ হি ইজ ব্লাইন্ড, সে দৃষ্টিহীন, অ্যান্ড ল্যাক্স দ্য অ্যাবিলিটি টু সি, এবং দেখার যে সক্ষমতা সেটাকে দেখো সেটার যে অনুপস্থিতি সেটাকে অনুভব করে। হুইচ মেক্স হিম ফিল পোর ইন টার্মস অফ সাইট, দেখো যে জিনিসটা দেখো দৃশ্যটি না থাকার জন্য সে নিজেকে কিন্তু একটু গরিব বোধ করে, ঠিক আছে, অর্থাৎ বেচারা ফিল করে। দো হি কনসিডার্স হিমসেলফ আ কিং ইন স্পিরিট, দেখো যদিও সে আত্মিকভাবে মনের দিক থেকে নিজেকে কিন্তু রাজা ফিল করে, ঠিক আছে। এবার দেখো কি রয়েছে, একটা রিডিং কম্প্রিহেনশন রয়েছে আনসিন। দেখো এই আনসিনটা বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিন, খবরের কাগজ এখান থেকে কিন্তু নেওয়া হয়। তো চলো আনসিনটা আমরা লাইন বাই লাইন মানে দেখে নিই, ঠিক আছে। দেখো রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ হচ্ছে একজন মহান কবি। হি ওয়াজ বর্ন, কি বলছে, ইন দ্য ফেমাস ট্যাগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। দেখো 1861 সালের 7ই মে কলকাতার বিখ্যাত দেখো টাগোর পরিবারেতে, জোড়াসাঁকোর টাগোর পরিবারেতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মান। হিজ ফাদার্স নেম ওয়াজ, কি বলছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর। দেখো হি ওয়াজ বর্ন পোয়েট, দেখো কি বলছে, উনি কিন্তু জন্মসূত্রেই একজন কবি ছিলেন, অর্থাৎ জন্মসূত্রেই অর্থাৎ বাই ব্লাডে কিন্তু তার কবিত্ব ভাব ছিল। হি রোট মেনি পোয়েমস, নভেলস, শর্ট স্টোরিজ, এসেজ অ্যান্ড সংস। দেখো উনি কিন্তু বিভিন্ন কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এবং অনেক গান কিন্তু লিখেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন, বলছে কি 1913, অর্থাৎ 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম ভারতে তোমার এশিয়ান মানে এশিয়া মহাদেশে কিন্তু প্রথম কিন্তু নোবেল পুরস্কার পান। হি রিসিভড হিজ অনার ফর হিজ বুক গীতাঞ্জলি। দেখো এই যে নোবেল পুরস্কার সম্মান কেন পেয়েছিলেন, তার যে বিখ্যাত বই গীতাঞ্জলি সেটা লেখার জন্য। হি রোট দ্য সং জনা গণ মন হুইচ ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথেম। দেখো উনি কিন্তু জনগণ মন এই যে গান, সেই গানটাও কিন্তু কম্পোজ করেছিলেন, যেটা আমাদের ন্যাশনাল অ্যানথেম। ওকে, দেখো হি এস্টাবলিশড শান্তিনিকেতন, উনি কিন্তু শান্তিনিকেতন স্থাপন করেন। দিস গ্রেট ম্যান ইজ নোন অ্যাজ কবিগুরু। দেখো এই বিখ্যাত মানুষ কবিগুরু হিসেবেও কিন্তু পরিচিত। চলো আমরা এবার প্রশ্নগুলি এক এক করে দেখে নেব। আশা করি তোমাদের আনসিন সম্পর্কে কোনো কনফিউশন নেই। দেখো হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ ঠাকুর বর্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস ট্যাগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। 1861 সালের 7ই মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ট্যাগোর ফ্যামিলিতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মানো। হু ওয়াজ দেবেন্দ্রনাথ? দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়াজ দ্য ফাদার অফ রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো হুইচ বুক ব্রট রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ? দেখো গীতাঞ্জলি ব্রট রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ। দেখো গীতাঞ্জলি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল প্রাইজ কিন্তু এনে দিয়েছিল। হু ইজ নোন অ্যাজ কবিগুরু? কবিগুরু হিসেবে কে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুর ইজ নোন অ্যাজ কবিগুরু। কবিগুরু হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পরিচিত। দেখো এবার কিন্তু ট্রু ফলস রয়েছে, চলো আমরা এক এক করে দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ আ গ্রেট পোয়েট, একদম ট্রু। দেবেন্দ্রনাথ ওয়াজ রবীন্দ্রনাথ ফাদার, ঠিক আছে, ট্রু। দেবেন্দ্রনাথ ওয়ান দ্য নোবেল প্রাইজ, এটা ফলস। রবীন্দ্রনাথ রোড আওয়ার ন্যাশনাল অ্যানথেম, একদম ট্রু। জোড়াসাঁকো ইজ ইন হাওড়া, এটা ফলস। ওকে, দেখো রবীন্দ্রনাথ এস্টাবলিশড শান্তিনিকেতন, এটা ট্রু। এবার দেখে নেব গ্রামার এবং ভোকাবুলারি। ওকে, রাইস অ্যান্ড কারি কি বলছে? দেখো ইজ আর আ নাইস কম্বিনেশন, ঠিক আছে। কি বলছে? দেখো ইজ হবে, রাইস এবং কারি দেখো একটা আইডিয়াকে প্রেজেন্ট করছে, আর দেখো একটা এ লেখা রয়েছে, ঠিক আছে। একটা আইডিয়াকে প্রেজেন্ট করছে বলেই কিন্তু দেখো ভার্বটা সিঙ্গুলার হবে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন, দেখো দা রয়েছে দু জায়গায়, তার জন্য এটা কিন্তু তোমার প্লুরাল ফর্মকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তাহলে আর হবে প্রেজেন্ট ইন দ্য কোর্ট, ঠিক আছে। দুটো দিয়ে দেখবা অ্যান্ড দিয়ে কানেক্ট রয়েছে, আবার দেখো দা রয়েছে, তখন জানবে দেখো বহু বচন অর্থাৎ প্লুরাল ফর্মকে ইন্ডিকেট করছে। ইদার হি অর আই, দেখো এরকম ইদার অর আই অর দিয়ে যদি থাকে, দেখো পরেরটা অর্থাৎ পরের যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু পরের ভার্বটি হবে। তাহলে দেখো আই রয়েছে, ওই জন্য অ্যাম হলো। ওকে, দ্য টিচার উইথ হিজ স্টুডেন্ট, দেখো উইথ দিয়ে থাকলে কিন্তু আগের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হয়, তাহলে এখানে হ্যাজ হবে। ওকে, নেক্সট দেখো 5 কি রয়েছে? সুইটেবল প্রিপোজিশনস বসিয়ে করতে হবে। দেখো উই স্লিপ অ্যাট নাইট,
নাইটের আগে প্রিপোজিশন অ্যাট হয়। দেখো হি কেম টু লন্ডন, দেখো কেম থাকলে কামের পর টু হয়, লন্ডনে এসেছে, ওকে এসেছিল। দেখো সি লিভস ইন পলতা, সে পলতায় থাকে। দেখো বড় জায়গা যদি বোঝায় তাহলে ইন হবে, ছোট জায়গা যদি বোঝায় তাহলে অ্যাট হয়। আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 10:50 AM, দেখো 10:50 থেকে ক্লাস স্টার্ট হয়, ওকে। নেক্সট রয়েছে রাইট হোয়াট কাইন্ড অফ ফলোয়িং সেন্টেন্সেস আর। দেখো দাঁড়ির নিচে ফোটা রয়েছে, এটাকে কি বলা হয়, নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেশন চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্ন, ঠিক আছে। কি বলছে, দিস ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা বিস্ময়বোধক চিহ্ন মানে সেন্টেন্স বাক্য। মে গড হ্যাভ মার্সি, দেখো এটা অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক, ঠিক আছে। দেখো তারপরে কি বলা হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন আ ভিলেজ ফেয়ার, দেখো গ্রামের একটা মেলা সম্পর্কে এখানে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, যার মান কিন্তু 10 রয়েছে। তুমি কিন্তু এই হিন্টসগুলি ব্যবহার করতে পারো। দেখো কি রয়েছে, অকেশন কি বলছে, রথযাত্রা। স্টলস অফ ডিফারেন্ট হাউস হোল্ড ইকুইপমেন্টস, দেখো বিভিন্ন যে বাড়ির জিনিসপত্র মানে যেগুলো প্রয়োজন হয় সেগুলোর একটা স্টল বসেছে, সেগুলো স্টল বসেছিল। মেরিগো রাউন্ড, নাগরদোলা ছিল। মেরিগো রাউন্ড কথার অর্থ হচ্ছে নাগরদোলা। ডিফারেন্ট টাইপস অফ সুইট স্টল, দেখো বিভিন্ন ধরনের মিষ্টির যে স্টল বসেছিল। দেখো নার্সারি শিপ, বাচ্চাদের জন্য যে তোমার নার্সারি শিপ সেটা ছিল। দেখো এনজয়েড, উপভোগ করা, ঠিক আছে। এই হিন্টসগুলি ব্যবহার করে কিন্তু করতে হবে। দেখো লাস্ট সানডে, গত রবিবার, আর ভিলেজ অর্গানাইজড আ লাইভলি ফেয়ার টু সেলিব্রেট রথযাত্রা। দেখো গত রবিবার আমাদের গ্রাম কিন্তু রথযাত্রাকে উদযাপন করার জন্য একটা লাইভলি, দেখো প্রাণবন্ত একটা মেলা কিন্তু আয়োজন মানে তোমার করেছিল। দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ ডেকোরেটেড উইথ কালারফুল ব্যানার্স অ্যান্ড সাইট, দেখো গোটা গ্রাম কি দেখো রঙিন যে ব্যানার এবং লাইটে কিন্তু সাজানো হয়েছিল। দেখো স্টলস ওয়্যার সেট আপ, কি বলছে, সেলিং ভেরিয়াস হাউস হোল্ড ইকুইপমেন্টস লাইক উটেনসিলস, ক্লথস অ্যান্ড টয়েস। দেখো স্টলস অর্থাৎ অস্থায়ী দোকান, স্টল মানে হচ্ছে অস্থায়ী দোকান, অস্থায়ী দোকানকে যখন নির্মাণ করা হয়েছিল, সেট আপ করা হয়েছিল। যে সমস্ত দোকানগুলো কি পাওয়া যাচ্ছিলো, অন্তত উটেনসিলস বাসনপত্র পাওয়া যাচ্ছিলো, ক্লথস জামাকাপড় পাওয়া যাচ্ছিলো এবং খেলনা, বাচ্চাদের যে খেলনা সেই খেলনাও কিন্তু ওখানে পাওয়া যাচ্ছিলো। চিলড্রেন এনজয় দ্য মেরিগো রাউন্ড অ্যান্ড আদার ফান রাইডস, দেখো কি বলছে, বাচ্চারা কিন্তু দেখো মেরিগো রাউন্ড, নাগরদোলা এবং আরও যে সমস্ত রাইডস ছিল সেগুলো কিন্তু উপভোগ করছিল। ওয়াইল ফ্যামিলিজ সেভার্ড আ ভ্যারাইটি অফ ডেলিশিয়াস সুইটস অ্যাট ডিফারেন্ট সুইট স্টল, দেখো যখন কিন্তু পরিবারের সদস্যরা দেখো বিভিন্ন মিষ্টান্ন যে ভাণ্ডার ছিল, মিষ্টির দোকান ছিল বা স্টল ছিল, সেখানে কিন্তু সেই মিষ্টিগুলো কিন্তু উপভোগ করছিল। দেয়ার ওয়াজ কি বলছে, অলসো আ নার্সারি শিপ হোয়ার কিডস প্লেড হ্যাপিলি, দেখো ওখানে কিন্তু একটা নার্সারি শিপও ছিল যেখানে কিন্তু বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে খেলছে। দ্য জয়ফুল অ্যাটমসফিয়ার ওয়াজ ফিল্ড উইথ মিউজিক অ্যান্ড লাফটার অ্যাজ এভরিওয়ান পার্টিসিপেটেড এনথুজিয়াস্টিক্যালি, দেখো জয়ফুল অ্যাটমসফিয়ার, দেখো চারিপাশের যে পরিবেশ আবহাওয়ার একদম আনন্দপূর্ণ ছিল। দেখো যে আনন্দপূর্ণ, সেই আনন্দটা কিসের ছিল, মিউজিক হচ্ছে চারিদিকে, মানে গান বাজছে এবং লোক হাসাহাসি করছে, ঠিক আছে। অ্যাজ কি বলছে, এভরিওয়ান পার্টিসিপেট, প্রত্যেকেই কিন্তু দেখো এনথুজিয়াস্টিক্যালি সেখানে কিন্তু পার্টিসিপেট করেছিল। দেখো দ্য ফেয়ার কি বলছে, নট অনলি প্রোভাইডেড এন্টারটেনমেন্ট, দেখো এই যে মেলা, সেই মেলা শুধুমাত্র যে বিনোদনই যোগান দিয়েছিল এমনটা নয়, বাট অলসো স্ট্রেনথেন দ্য বন্ড অ্যামং ভিলেজার, দেখো গ্রামবাসীদের মধ্যে যে বন্ড অর্থাৎ ঐক্যের যে বন্ধন সেটাকে কিন্তু আরও নিবিড় করেছিল, গাঢ় করেছিল। ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফিল্ড উইথ হ্যাপিনেস অ্যান্ড টুগেদারনেস ট্রুলি সেলিব্রেটিং দ্য স্পিরিট অফ রথযাত্রা, দেখো এটা ছিল একটা স্মরণীয় দিন। কেন না, তো দেখো প্রত্যেকেই কিন্তু খুব আনন্দের সঙ্গে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম এই রথযাত্রাকে সেলিব্রেট করতে করতে, ঠিক আছে। এই হচ্ছে ভিলেজ ফেয়ার রথযাত্রা উপলক্ষে লেখা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের রাইটিংটা আমরা দেখে নেব। এখানে কিন্তু একটা স্টোরি লিখতে বলা হয়েছে নিচের হিন্টসগুলি ব্যবহার করে, আর কিন্তু একটা সুইটেবল টাইটেল এবং মোরাল কিন্তু দিতে বলা হয়েছে। তো হিন্টস কি হয়েছে, অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেডি সন্স, কি বলছে, একটা বৃদ্ধ কৃষক কী করলো, তার যে অলস মানে পুত্রদেরকে ডাকলো। আস্ক দেম টু ডিগ আ ফিল্ড ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড, দেখো কি বললো তাদেরকে, যে মাঠকে খুঁড়তে, মাঠে কী রয়েছে, সম্পদ রয়েছে লুকানো অবস্থায়। দেখো সংস কি বলছে, ডিসাফ ফিল্ড বাট ফাইন নো ট্রেজার্স, দেখো কি বলছে, গান করতে করতে তার ডিগ করলো, ঠিক আছে। সানস, এটা সংস হবে না, এটা সানস, ঠিক আছে।
সানস ডিগ আপ, তারা কিন্তু খুঁড়লো কিন্তু কোনো ট্রেজার পেল না। ফার্মার বলছে আস্ক দেম টু শো সিড, কৃষক তাদেরকে কি বললো, বীজ রোপণ করতে বা বপন করতে। রিচ হারভেস্ট, খুব ভালো ফসল হলো। সানস আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, দেখো পুত্ররা কিন্তু হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রমের কিন্তু মূল্য বুঝতে পারলো। দেখো টাইটেলটা কি, দ্য ট্রেজার অফ হার্ডওয়ার্ক, ঠিক আছে। দেখো হার্ডওয়ার্কের যে সম্পদ, ঠিক আছে, সেই সম্পদটা দেখো কি রয়েছে। অ্যান ওল্ড ফার্মার কল্ড হিজ লেজি সানস অ্যান্ড টোল্ড দেম, দেখো একজন বৃদ্ধ কৃষক তার অলস পুত্রদেরকে ডাকলো এবং বললো, কি বললো, ডিগ ইন দ্য ফিল্ড, মাঠে খোঁড়ো। দেয়ার ইজ ট্রেজার হিডেন, কি বলছে, সম্পদ লুকায়িত অবস্থায় রয়েছে। দ্য সানস স্যাং হ্যাপিলি হোয়াইল ডিগিং, দেখো খুঁড়তে খুঁড়তে মনের সুখে গান করতে লাগলো। বাট ফাউন্ড নাথিং, কিন্তু কিছুই খুঁজে পেল না। ডিসঅ্যাপয়েন্টেড দ্য ফার্মার দেন আস্ক দেম টু শো সিডস ইনস্টেড, কি বলছে, হতাশ হলো। হতাশ হওয়ার পরে কৃষক তাদেরকে বললো কি, যে জমিতে বীজ রোপণ করতে, বীজ বুনতে। ওকে, দে ওয়ার্কড হার্ড, তারা কিন্তু কঠোর পরিশ্রম করেছিল। প্লান্টিং কর্ফ উইথ কেয়ার, দেখো শস্য কিন্তু অত্যন্ত যত্নের সঙ্গে তারা লাগালো। শুন আর রিচ হারভেস্ট গ্রিউ, খুব শীঘ্রই দেখো একদম প্রচুর ফসল জন্মালো বা ফসল ফললো। ফিলিং দেয়ার বাস্কেট, তাদের ঝুড়ি কিন্তু ভরিয়ে দিল। দ্য সানস রিয়ালাইজ দ্য এফার্ট অ্যান্ড পেশেন্স ব্রট ট্রু ওয়েলথ নট শর্টকাটস, কি বলছে, পুত্ররা কিন্তু এটা রিয়ালাইজ করলো, উপলব্ধি করলো যে চেষ্টা এবং ধৈর্য কিন্তু সত্যিকারের সম্পদ নিয়ে আসে, এটা কিন্তু কোনো শর্টকাট নেই, নো শর্টকাটস। ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে দে আন্ডারস্টুড, তারা বুঝলো দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, তারা বুঝতে পারলো যে শ্রমের যে মূল্য সেটা বুঝতে পারলো। দ্য ফার্মার স্মাইল্ড, কৃষক হাসলো। নোয়িং হিজ লেসন ওয়াজ লার্নড, অর্থাৎ তার যে শিক্ষা সেটা ছেলেরা কিন্তু শিখে ফেলেছে। সাকসেস কামস থ্রু ডেডিকেশন অ্যান্ড টয়েল নট শর্টকাটস, ঠিক আছে। দেখো সাফল্য কিন্তু আসে, দেখো আত্মত্যাগ, ঠিক আছে, অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে, এর জন্য কিন্তু কোনো শর্টকাট নেই। মোরালটা কি, হার্ডওয়ার্ক অ্যান্ড প্রেজারভেন্স লেড টু ট্রু রিওয়ার্ডস, কি বলছে, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আমাদের সত্যিকারের যে তোমার পুরস্কার তার দিকে কিন্তু আমাদের নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝলাম, কোনো শর্টকাটে কিন্তু কোনো ফর্মুলা নেই, আমাদের কিন্তু পরিশ্রম করেই অর্জন করতে হবে। দেখো এই হচ্ছে তোমাদের আলোচ্য প্রশ্ন উত্তর পর্ব এবং সাজেশন। তোমরা ভালো করে প্রস্তুত করে নাও, দরকার হলে ভিডিওটা আগে পিছে করে কয়েকবার দেখে নাও, তাহলে দেখবা আর নতুন করে কিছু করার প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কাজের বলে মনে হয়ে থাকে, আমাকে অবশ্যই সাপোর্ট করো। দেখো তোমরা কিন্তু সাপোর্ট করছো না, তাই কিন্তু আমি কিন্তু এনকারেজমেন্ট পাচ্ছি না ভিডিও বানানোর। আমাকে যদি এনকারেজ করতে হয়, তোমাদের মঙ্গলের জন্য আমাকে এনকারেজ করো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। দেখো ভালো লাগলে কিন্তু লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও যাতে এই ভিডিওটা দেখে লাভবান হতে পারে। টিল দেন, গুড বাই।